হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মেক বাংলা। আমি আরিফ হাসান আছি আজ তোমাদের সাথে। আমি যে টপিকটি নিয়ে ডিসকাস করব এটি হলো মেডিকেল স্টুডেন্ট এবং মাইক্রোবায়োলজির স্টুডেন্ট সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটি হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। গাইস, আমরা আমাদের ডিসকাশন শুরু করে দেই। সো আমাদের ইনফ্লুয়েঞ্জা এই টপিকস নিয়ে আলোচনা শুরুতে আমি বলতে চাই, আমার এই ভিডিওতে আমি যে বিষয়গুলো ইন্ডিকেট করব, এখানে আমি ইনফ্লুয়েঞ্জার কজেটিভ প্রেজেন্ট থেকে শুরু করে ট্রিটমেন্ট, সিমটম এবং প্রিভেনশন অল অফ থিঙ্ক এর বেসিকগুলো উঠে ধরে ট্রাই করব। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, যেটা আমরা বলা হয় বাংলাতে সর্দি, এটা একটা রেসপিরেটরি ইলনেস বা আমাদের শ্বসনতন্ত্রের একটা ডিজিজ, যেটা নর্মালি ইনফেক্ট করে কোথায়? আমাদের নস, থ্রোট এবং লাংসে। দেন এখন আমরা যদি এর ক্লাসিফিকেশন দেখি তাহলে বুঝবো যে নর্মালি ইনফ্লুয়েঞ্জা কাদের কাদের অ্যাটাক করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লুয়েঞ্জা অ্যাজ ইউজুয়ালি 4 ধরনের। এক ইনফ্লুয়েঞ্জা এ, যেটারে আমরা আলফা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলবো, ইনফ্লুয়েঞ্জা বি বা বেটা, সি বা গামা, অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ডি বা ডেল্টা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দেন ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, যেটা ইনফেক্ট হয় নর্মালি হিউম্যান এবং আদার এনিম্যাল অলসো লাইক বার্ড অ্যান্ড পিগ। ইনফ্লুয়েঞ্জা বি বা বেটা ইনফ্লুয়েঞ্জা, যেটা প্রাইমারি এফেক্ট করে হিউম্যান এবং অলসো অ্যানিমেল। গামা ইনফ্লুয়েঞ্জা, এটা জাস্ট অনলি হিউম্যান। অ্যান্ড ডেল্টা ইনফ্লুয়েঞ্জা, এটা এফেক্ট প্রাইমারি ইন দ্য ক্যাটেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েঞ্জা এ, বি এবং সি 3 টাইপই এটা হিউম্যান অ্যাটাক করে, অ্যান্ড বি অ্যান্ড এ এই দুটা অ্যানাদার অ্যানিমেল অলসো, বাট ইনফ্লুয়েঞ্জা ডি জাস্ট ফর ক্যাটেল। আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা এ নর্মালি হিউম্যান বডিরে বেশি অ্যাটাক করে তুলনামূলক ইনফ্লুয়েঞ্জা বি এবং সির চেয়ে। এখন আমরা কিছু যদি হিস্টোরি দেখি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কোথায় থেকে আবিষ্কার হয়েছে বা কবে আবিষ্কার হয়েছে এবং কীভাবে এই ভাইরাসের সাথে আমরা পরিচিত হয়েছি। অ্যাট ফার্স্ট 1918 এই ভাইরাসটি ফার্স্ট প্যান্ডেমিক আকারে ধারণ করে। এটার নাম দেওয়া হয়েছিল স্প্যানিশ ফ্লু। সো স্প্যানিশ ফ্লু, কেন আমরা স্প্যানিশ ফ্লু বলি? স্প্যানিশ, এটার পিছনেও একটা হিস্টোরি আছে। আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টাইম, এই সময় মোটামুটি বিশ্বের অনেক দেশ এই যুদ্ধের সাথে জড়িয়ে গিয়েছিল, যেমন ইউএসএ, ইউকে, জার্মানি, রাশিয়া, এরকম অনেক বড় বড় দেশই ফার্স্ট বিশ্বযুদ্ধের সাথে জড়িত ছিল। বাট এই সময়ে নিউট্রাল একটা দেশ ছিল, যে কোনো যুদ্ধের সাথে জড়ায় নাই, সে হলো স্পেন। যার কারণে স্পেন তারা ফার্স্টলি ফ্রিলি রিপোর্ট করে এই ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে, এবং যার জন্যই আর কি স্প্যানিশ ফ্লু বলা হয়। আমরা যদি দেখি এই স্প্যানিশ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকগুলোতে কী পরিমাণ লোক তাদের জীবন হারিয়েছে এবং এই ওয়ার্ল্ডে কত পরিমাণ লোক এফেক্ট হয়েছিল, তাহলে আমরা বুঝবো এই ভাইরাসটা সম্পর্কে যে এর কতটা ভয়ঙ্কর হইতে পারে বা কতটা ক্ষতি সাধন করতে পারে। ফার্স্টলি 1918 স্প্যানিশ ফ্লু টাইম, এখানে মোটামুটি 500 মিলিয়ন বা 50 কোটি পিপল তারা ইনফেক্টেড হয়েছিল এই ভাইরাসে, যেটা ওই সময়ে 1/3 পপুলেশন ছিল ইন দ্য ওয়ার্ল্ডে, এবং 50 মিলিয়ন বা 5 করোড় পিপল তার ওয়ার্ল্ড ওয়াইড মারা যায়। এবং যখন আবার সেকেন্ড টাইম আসে, এই টাইম ওয়াজ 2009। সো এই সময়ও এই ওয়ার্ল্ডে 1.5 to 5.7 লাখ মানুষ মারা যায়। দেন এবং অনেক সময় আরও ইপিডেমিক এবং এডেমিক আকারে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই ওয়ার্ল্ডে আসে। সো এখন আমরা যদি দেখি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা প্রথম কে আবিষ্কার করে, সো ডিসকভারি হিস্টোরির ভিতরে আমরা দেখতে পারি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল 1933-তে। ইনি ছিল ব্রিটিশ সায়েন্টিস্ট উইলিয়াম স্মিথ। ইনি ফার্স্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আইসোলেট করে। সো 1933-তে যখন ইনফ্লুয়েঞ্জা আবিষ্কার করা হয়, তারপরে আমরা বুঝতে পারি যে 1918 বা স্প্যানিশ ফ্লুটা ছিল, এটা আসলে ইনফ্লুয়েঞ্জার কারণে হয়েছিল। দেন আবার 1931-এ সোয়াইন ফ্লু আবিষ্কার করা হয়, যেটা পিগ থেকে, অ্যান্ড এরপর 1931-এ সোয়াইন ফ্লু আবিষ্কার করা হয় এবং 1933-তে
হিউম্যান ভাইরাস আইসোলেট করা হয় এবং 1936-এ এটি কাল্টিভেট করা হয়, যেটা কাল্টিভেট করা হয় নর্মালি চিকেন ইগে। দেন 1936 to 1940-র ভিতরে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসটি আবিষ্কার করা হয়। আমরা যদি গ্লোবাল ট্রেন্ড দেখি তাহলে বুঝবো যে আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিস্তার এখনও কতটা। যেমন এখানে একটা গ্লোবাল ট্রেন্ড রিপোর্ট অনুযায়ী আমি উল্লেখ করেছি 2025-2026 সিজনে, যেখানে ইউনাইটেড স্টেটে 22 মিলিয়ন থেকে 24 মিলিয়ন পিপল তারা আক্রান্ত হয়েছিল এবং অ্যাপ্রক্সিমেটলি 280,000 to 310,000 পিপল তার হসপিটালাইজ হয় এবং মৃত্যুর সংখ্যা ছিল 12,000 থেকে 20,000-এর ভিতরে। এভাবে অস্ট্রেলিয়াতেও মৃত্যুর সংখ্যা ছিল 1,701 জন এবং কানাডা, বাংলাদেশ, রাশিয়া অলসো। সো বাংলাদেশে 2025-26 ইয়ারে ইনফ্লুয়েঞ্জা মাইল্ড অ্যাটাক হয়, যেখানে মোটামুটি 57% পিপল এফেক্টেড হয় এবং রাশিয়াতে আমরা দেখতে পাচ্ছি সেন্ট পিটারবার্গে 98.6 পিপল তারা ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয় 2025-26 ইয়ারে। এখন যে বিষয়টা আমরা উল্লেখ করব এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হলো ইপিডেমিওলজি অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সো ট্রান্সমিশন প্যাথওয়েটা কি, আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কীভাবে ছড়ায় এনভায়রনমেন্টে, এটা একটা ফার্স্ট বা মেইন প্যাথওয়ে হলো এটা হলো ইয়ার বর্ন ভাইরাস, যেটা বাতাসের মাধ্যমে ছড়াইতে পারে। সো নর্মালি ইয়ার ড্রপ বা ইয়ার ডাস্টের মাধ্যমে ছড়াইতে পারে এনভায়রনমেন্টে এবং এটি ইনফেক্টেড পারসন বা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ব্যক্তিদের কফ, স্নেজ বা কথা বলার সময় এটি ছড়াইতে পারে এবং অন্যজন ডিরেক্ট বা ইনডিরেক্টভাবে এফেক্টেড হইতে পারে। এছাড়াও বিভিন্ন বস্তু, কন্টামিনেটেড সারফেসের সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাটাচড হয়ে থাকতে পারে এবং এর মাধ্যমেও অন্য পারসন এফেক্ট হইতে পারে। এখন আমরা যেটা আলোচনা করব এটা হলো ইনকিউবেশন পিরিয়ড। আমরা জানি ইনকিউবেশন পিরিয়ডটা অনেক গুরুত্বপূর্ণ জানা, যে কোনো মাইক্রোবসের ক্ষেত্রে, এটা ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক, কারণ এই পিরিয়ডে এই মাইক্রোবসগুলো তারা আমাদের সুপ্ত অবস্থায় আমাদের কোষে বা বিভিন্ন অর্গানে অবস্থান করে, বাট তারা কোনো সিমটম প্রকাশ করে না। সো আমি ইফেক্টেড কিনা আমি এটা বুঝতে পারবো না, যার জন্য ট্রিটমেন্টও নিতে পারবো না। নর্মালি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড এটা খুব একটা লং না, এটা অ্যাজ ইউজুয়ালি 1 থেকে 4 দিনের ভিতরেই প্রকাশ পেয়ে যায়, এবারে 2 দিন। সো আপনি যদি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হন, আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনি কোন ব্যক্তির মাধ্যমে বা কীভাবে আক্রান্ত হয়েছেন। সো এখন আমরা টক্সোনমি সম্পর্কে জানব। এটা একটা ভাইরাসের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জানাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অন্যান্য প্যারাসাইট আমরা যেটাই বলি, এগুলোর ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো টক্সোনমি সম্পর্কে জানা। এতে আমাদের মেডিসিন বা ক্লাসিফিকেশন, ডিজিজ আইডেন্টিফাই সব বিষয়ে হেল্প করবে। সো এটি কোন ফ্যামিলি থেকে বা কোন জেনাসের অন্তর্ভুক্ত এই অনুযায়ী আমরা ডায়াগনোসিস করব এবং দেন আমরা ট্রিটমেন্ট করতে পারবো। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটি অর্থোমিক্সোভিরিডে ফ্যামিলির অন্তর্ভুক্ত। তো অর্থোমিক্সোভিরিডে এই ওয়ার্ডটি এসেছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। অর্থো মিন্স কারেক্ট অ্যান্ড মিক্সো মিন্স মিউকাস। সো এটা আমরা এই ফ্যামিলির নাম থেকে বুঝতে পারতেছি যে নর্মালি মিউকাসের যে সেলগুলো আছে এই সেলে বেশি এফেক্ট করে। দেন জেনাস এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দেন স্পিসিস টাইপের ভিতরে আমরা আগে দেখে এসেছি 4 ধরনের, ABC এবং D, আলফা, বিটা, গামা এবং ডেল্টা। আরও সাব টাইপে ভাগ করা হয় ইনফ্লুয়েঞ্জারে, এটা হিমাগ্লুটিনিন এবং নিউরামিডিসের মাধ্যমে। সো আমরা একটু পরে বুঝবো যে হিমাগ্লুটিনিন এবং নিউরামিডিসটা কী। এই অনুযায়ী হিমাগ্লুটিনিনের মাধ্যমে বা এইসনের মাধ্যমে 16 সাব টাইপ এবং নিউরামিডিস এখানে 9 সাব টাইপ আছে। তো আমরা এখন স্ট্রাকচার দেখব। একটা ভাইরাসের স্ট্রাকচার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো ইন্ডিকেট করতে হবে, এটা হলো ভাইরাসের মেইন একটা বিষয়, এটা জেনেটিক ম্যাটেরিয়ালস। এটা কি DNA না RNA ভাইরাস? দেন ভাইরাসের সাইজ কী হবে, শেপ কী হবে, আউটার মেমব্রেনটা কী দিয়ে তৈরি, এই বিষয়গুলো। যেমন অ্যাট ফার্স্ট আমরা দেখি এটা কী শেপ ভাইরাস। আমরা জানি নর্মালি ভাইরাসকে 4টে শেপে ভাগ করা হয়। প্রথম হলো হেলিক্যাল বা সিলিন্ড্রিক্যাল শেপ, এটা কিছুটা সিলিন্ডারের মতন আকৃতি বা রড শেপ বলতে পারি। এটা হলো টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। অ্যান্ড সেকেন্ড যে টাইপ আমরা স্ট্রাকচার দেখতে পাই, এখানে এটারে বলা হয় ইকোহেড্রাল বা পলিহেড্রাল শেপ, যেটা আমরা নর্মালি পোলিও ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাই। এখানে অ্যাজ ইউজুয়ালি স্লাইড থাকে, যেখানে 20টা 22টা বা 18টা এমন স্লাইড থাকে বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে বিভিন্ন রকম। দেন
থার্ড টাইপ আমরা যে শেপটা দেখতে পাই এটা হলো স্পাইরিক্যাল শেপ। স্পাইরিক্যাল শেপ নর্মালি এই শেপটারে বলা হয় স্পাইরিক্যাল শেপ, যেটা আমরা দেখতেছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে। দেন এখন আমরা উল্লেখ করব আরেকটি ভাইরাস আছে, এটার বলা হয় কমপ্লেক্স। আমরা সবাই নাম শুনেছি দ্য ব্যাকটেরিওফেজ। এই ভাইরাসটি একটি কমপ্লেক্স ভাইরাসের স্ট্রাকচারের অন্তর্ভুক্ত, যেখানে বডি থাকে, কলার থাকে বা টেইল থাকে, বিভিন্ন স্পাইক থাকে। সো আমরা ভাইরাসের শেপ সম্পর্কে আইডিয়া নিলাম। দেন এখন আমরা ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল সম্পর্কে জানব। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটি একটি আরএনএ ভাইরাস। আমরা জানি সব ভাইরাসগুলোরে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ডিএনএ এবং আরএনএ ভাইরাস। সো ইনফ্লুয়েঞ্জা আরএনএর অন্তর্ভুক্ত। আমরা জানি ডিএনএ হলো ডাবল সেগমেন্টেড জেনেটিক কোড থাকে এবং আরএনএ সিঙ্গেল সেগমেন্টেড থাকে, যেখানে হেলিক্স ডিএনএর ক্ষেত্রে ডাবল আর আরএনএর ক্ষেত্রে সিঙ্গেল। সো আফটার দ্যাট একটি ভাইরাসের ক্ষেত্রে আমাদের আরও জানতে হবে জেনেটিক ম্যাটেরিয়ালসের ভিতরে এটি কোন সেন্সের ভাইরাস, এটা কি নেগেটিভ সেন্স নাকি পজিটিভ সেন্স। অ্যাজ ইউজুয়ালি ইনফ্লুয়েঞ্জা হলো একটি নেগেটিভ সেন্সের ভাইরাস। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আমরা দেখলাম যেটা আরএনএর সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এবং এখানে সেগমেন্টেড রয়েছে 8 সেগমেন্টেড, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ভাইরাসের ক্ষেত্রে জানা অনেক জরুরি, এটা হলো এই ভাইরাসটির এন্টিজেনিক স্ট্রাকচারটা কি বা এন্টিজেনিক কোন কোন স্পাইক রয়েছে। আমি তোমাদের বলেছি যে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হিমাটোগ্লুটিনিন অ্যান্ড নিউরোমিডেস রয়েছে। সো হিমাটোগ্লুটিনিন এবং নিউরোমিডেস কেন এত ইম্পর্টেন্ট এই বিষয়টা এখন বলবো। আমরা জানি আমাদের হিউম্যান বডিতে অনেক ইমিউনো সেল আছে, যেমন হোয়াইট ব্লাড সেল, লিম্ফোসাইট। এই সেলগুলা যে আমাদের অ্যান্টিবডি রয়েছে, নর্মালি এই অ্যান্টিবডিগুলা আমাদের এই ভাইরাসের অ্যান্টিজেনের সাথে অ্যাটাচড হয়। দেন আমাদের হিউম্যান বডিতে ইমিউনো রিঅ্যাক্ট তৈরি করে, যার জন্য আমরা এই ভাইরাসটি পরবর্তীতে ফ্যাগোসাইটিসের মাধ্যমে আমাদের বডি এটি মেরে ফেলতে সক্ষম হয়। সো এই অ্যান্টিজেন বা অ্যান্টিজেন স্পাইকটা জানা অনেক জরুরি। এর মাধ্যমে আমাদের হিউম্যান বডি এর বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস করবে, যেটা পরবর্তীতে ফ্যাগোসাইটোসিসে হেল্প করবে। সো এটি জানা অনেক গুরুত্বপূর্ণ যে আমাদের নিউরোমিডিয়াস এবং হিমাগ্লুটিনিন নামে অ্যান্টিজেনিক স্পাইক আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। এখন আমাদের জানা দরকার যে ভাইরাসটির রিপ্রোডাকশন কিভাবে হয় বা কিভাবে সে আমাদের শরীরে বংশ বিস্তার করে বা আমাদের সেলগুলোতে। তো আমরা আগে জানি যে এটা নর্মালি কোথায় ইফেক্ট করে, আমাদের রেসপিরেটরি ট্র্যাকে বা রেসপিরেটরি সেলগুলোতে। সো এটা যদি একটা রেসপিরেটরি ইপিথেলিয়াম সেল হয়, তাহলে এখানে আমরা দেখতেছি একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যান্টিজেন যেটা H3N2 রেসপিরেটরি ইপিথেলিয়ামে গিয়ে বাইন্ড হয়। দেন ইন্ডোজোম অ্যান্ড এর পরবর্তীতে আরএনএ ট্রান্সফার নিউক্লিয়াস, এখানে তারা রিপ্রোডাকশন ঘটিয়ে পরবর্তীতে অন্য সেলগুলোতে আবার সেমভাবে ট্রান্সফার হতে পারে। আমরা যদি ইনফ্লুয়েঞ্জার কাল্টিভেশন মেথডগুলো দেখি, তাহলে আমরা জানি যে ভাইরাস অ্যাজ ইউজুয়ালি নিউট্রিয়েন্ট মিডিয়ামে এটা গ্রো করে না, এর জন্য সেল কালচার লাগে। তো সেল কালচার হিসাবে আমরা চিকেন ইমরা ইউজ করতে পারি, চিকেন ডিম যেটা বলি। দেন সেল কাল্টিভেশন হিসাবে আমরা এখানে বিভিন্ন অ্যানিমেল ইউজ করতে পারি, যেমন ইঁদুর, মাউস, র্যাবিট, পিগ, এরকম অনেক অ্যানিমেলের মাধ্যমে নর্মালি কাল্টিভেশন করা হয়। ডায়াগনোসিস মেথডের ভিতরে আমরা জানি অ্যাজ ইউজুয়ালি ভাইরাস ডায়াগনোসিস সবচেয়ে ইম্পর্টেন্ট বা ইজি মেথড হলো র্যাপিড মলিকিউলার অ্যাসে বা পিসিআর মেথড, যার মাধ্যমে আমরা 15 থেকে 30 মিনিটের ভিতরে ভাইরাসটি ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও এখানে র্যাপিড ইনফ্লুয়েঞ্জা ডায়াগনোসিস মেথড আছে, র্যাপিড মলিকিউলার অ্যাসে আছে, আমরা দেখলাম ভাইরাল কাল্টিভেশন অ্যান্ড ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সো সবচেয়ে ইজি এবং ফাস্ট ওয়ে হলো পিসিআর, র্যাপিড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডায়াগনোসিস, র্যাপিড মলিকিউলার অ্যাসে। এগুলোতে আমরা মোটামুটি 15 মিনিট থেকে 30 মিনিটের ভিতরে রেজাল্ট দেখতে পারবো এবং কী ভাইরাস এটা আইডেন্টিফাই করতে পারবো। বাট ভাইরাল কালচারটা একটু লং টাইমের মেথড, যেমন 2 থেকে 3 দিন টাইম লাগবে। অ্যান্ড ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটা ডাক্তার তার সিমটম দেখে বুঝতে পারবে। তো আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস সম্পর্কে একটু দেখি। সো একটা ভাইরাসের ক্ষেত্রে আমাদের অবশ্যই যে বিষয়টি জানতে হবে এটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা সিমটম। কারণ আমরা যদি সিমটম সম্পর্কে আইডিয়া না রাখি, তাহলে আমরা পরবর্তীতে যে ইনস্ট্রুমেন্টাল বা ল্যাব টেস্টগুলো এগুলো করতে পারবো না, এমনকি ট্রিটমেন্টও দিতে পারবো না।
সো ডায়াগনিস্টের জন্য আমাদের সিমটমটা অনেক ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীদের সবচেয়ে ফার্স্ট সিমটম হলো ফিভার। আমরা জানি যে সব ভাইরাসের ক্ষেত্রে একটা কমন থিং থাকে, এটা হলো শরীরের টেম্পারেচার হাই করানো। যেমন আমরা দেখতেছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে পেশেন্টের অফেন টেম্পারেচার থাকে 100 to 104 ডিগ্রি ফারেনহাইট বা 37.8 to 40 ডিগ্রি সেলসিয়াস। দেন রেসপিরেটরি ইস্যুর ভিতরে আমরা দেখব রোগীর ড্রাই কফ বা শুকনো কাশি, যেটা সর থ্রোট, রানি নজ, স্টাফি নজ। এবং রেসপিরেটরি ইস্যুর পরে আমরা যে বিষয়টি দেখব এটা হলো ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা হলো মাসেল, যেটা প্যারা ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য কমন ভাইরাসগুলোতে কম দেখা যায়, বাট ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এটা অনেক কমন যে মাসেল বা বডি অনেক ব্যথা করবে। জেনারেল বিষয়গুলো দেখবো, এটা হলো হেডেক থাকবে পেশেন্টের, অ্যান্ড লস অফ অ্যাপিটাইট বা ক্ষুধা মন্দতা যেটা বলি আমরা, অ্যান্ড গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে ইস্যুগুলো হবে এগুলোর ভিতরে ভমিটিং বা ডায়রিয়া। অ্যান্ড ভমিটিং ডায়রিয়া এটা বেশি দেখা যায় চাইল্ড বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, যারা বেবি আছে তাদের ক্ষেত্রে। দেন আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করবো এটা হলো ইমার্জেন্সি কেয়ার। যে ইমার্জেন্সি কেয়ারে আমরা যে বিষয়গুলো দেখব, ইনফ্লুয়েঞ্জা রোগীর যে সিমটমগুলো আমরা দেখব এগুলো হলো ডিফিকাল্টি অফ ব্রেথিং অর শর্টনেস অফ ব্রেথ, দেন চেস্ট পেইন হতে পারে অর চেস্টে প্রেশার ফিল করতে পারে, কনফিউজিং, ডিজিনেস বা মাথা ঘোরা, সিজার্স। এই সিমটমগুলো তার সাথে আমাদের হাই টেম্পারেচার থাকবে বডিতে। এছাড়া অন্যান্য যে কমপ্লিকেশনগুলো দেখতে পারি সেগুলোর ভিতরে হইতে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন নিউমোনিয়া, এছাড়াও ইয়ার ইনফেকশন বা সাইনাস ইনফেকশন, মায়োকার্ডিয়াল ইনফেকশন, ইনসেফালাইটিস বা ব্রেন ইনফ্লামেশন অ্যান্ড সেপসিস। বাট এটা অনেক মাইল্ড, খুব সিভিয়ার না। এখন আমরা সিমটম এবং ডায়াগনোসিসের মাধ্যমে যখন আমরা কনফার্ম হবো যে এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অবশ্যই আমাদের ট্রিটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এবং ট্রিটমেন্টের বিষয়ে আমরা সবসময় অ্যান্টিভাইরাল মেডিকেশন ইউজ করব, কখনোই অ্যান্টিবায়োটিক করবো না সেকেন্ডারি ইনফেকশন ছাড়া। সো অ্যান্টিভাইরাল ইনফেকশন আমরা যে মেডিসিনগুলো সাজেস্ট করতে পারি, যেমন এর ভিতরে আমি কিছু উল্লেখ করেছি, যেমন অসেলটামিভির, বলাক্সোভির অ্যান্ড জিনামেভির, এই টাইপ অ্যান্টিভাইরাল মেডিকেশন আমরা সাজেস্ট করব। দেন সিমটম ম্যানেজমেন্ট বা সেলফ কেয়ারের ভিতরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেশেন্টের ক্ষেত্রে, এটি হলো প্রপার রেস্ট এবং স্লিপ, যেটা আমাদের ইমিউনো সিস্টেমের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাইরাসের বিরুদ্ধে ফাইট করার জন্য। অ্যান্ড রিহাইড্রেশনটা অনেক গুরুত্বপূর্ণ। রিহাইড্রেশনের জন্য আমরা প্রপার ওয়াটার বা তরল জাতীয় যে খাবার যেমন স্যুপ বা লিকুইড, এই জাতীয় খাবারগুলো খাবো। দেন পেইন রিলিভার হিসেবে আমরা অ্যাসিটামিনোফেন টাইপ আমরা পেইন রিলিভার মেডিকেশন ইউজ করতে পারি। বাট একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা অ্যাসপিরিনকে অ্যাভয়েড করতে হবে চিলড্রেন এবং টিনেজারদের জন্য, কারণ এটা অনেক সময় রিন সিনড্রোমের কারণ হতে পারে। এছাড়াও যারা প্রেগনেন্ট এবং অন্যান্য কমপ্লিকেশন ডিজিজের পেশেন্ট আছে তাদের জন্য অন্যান্য মেডিকেশন আমরা সাজেস্ট করব। এছাড়াও অ্যান্টিবায়োটিক ইউজ করব, এটা হলো জাস্ট সেকেন্ডারি ট্রিটমেন্টের ক্ষেত্রে, যদি কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় যেমন নিউমোনিয়া, এই সময় আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। এখন আমাদের অবশ্যই ভাইরাসটি প্রিভেনশন সম্পর্কে জানতে হবে। সো প্রিভেনশন এর মেইন একটা মেথড হলো ভ্যাকসিনেশন। সো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের এভরি ইয়ার নিতে হবে, কারণ কি ইনফ্লুয়েঞ্জা এভরি ইয়ার তাদের জেনেটিক্যাল যে স্ট্রাকচার, যেমন মেইনলি আমরা যেটা দেখেছি যে আউটার লেয়ার এন্টিজেনিক যে স্পাইকগুলো আছে হিমাটোগ্লুটিন অ্যান্ড নিউরোমিডিয়েস, এগুলো তারা পরিবর্তন করে ফেলতে পারে। এর জন্য আমাদের প্রত্যেক বছর নিউ ভ্যাকসিন নিতে হবে। So I hope it's enough for today. So guys, thank you for your attention. Goodbye.